এবার একটি বড় আপডেট দিকে নজর রাখি, আপনাদের সামনে দিয়ে রাখি, যেখানে 130তম সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা 130তম সংবিধান সংশোধনী বিল, আর যেখানে মূলত বুধবার বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। এখানে মূলত বেশ কিছু নিয়ম আনা হচ্ছে এই সংশোধনী বিলের মাধ্যমে। যদি এই বিল পাস হয় তবে 30 দিন মূলত জেলবন্দি থাকলেই পদ থেকে অপসারিত করার পথ প্রশস্ত হবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ একযোগে মন্ত্রিসভা এবং বলা যেতে পারে কেন্দ্রীয় সরকার, পাশাপাশি রাজ্য সরকারের মন্ত্রীদের, রীতিমতো যে কোনো আমলারা। এবং সেখানে বুধবার বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। আবারও জানিয়ে রাখি আপনাদের, 1 মাস জেলবন্দি থাকলে এই পদ থেকে অপসারিত 130তম রীতিমতো সংবিধান সংশোধনী বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজই পেশ করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। এবং তারপর যদিও এই বিলের বিরোধিতা করবে বিরোধী শিবির, 1 মাস জেলবন্দি থাকলে এই পদ থেকে অপসারিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, তার আওতায় দিল্লি এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীরাও আসবেন। লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল, আজই বিল পেশ করবেন কেন্দ্রীয় সরকার। এবং সেখানে একযোগে বলা যেতে পারে লোকসভায় যে বিল পেশ করা হবে এই সংবিধান সংশোধনী বিল, সেই বিলের মধ্য দিয়েই বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। যেখানে মূলত বিভিন্ন রকম যে কোনো বলা যেতে পারে হ্যাবিটফুল ক্রাইম, যে কোনো হ্যাবিটফুল কেসের ক্ষেত্রে যদি তারা জেলে থাকেন, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রী যদি জেলে থাকে 1 মাসের বেশি বা 30 দিনের বেশি যদি কেউ জেলে থাকেন, তবে 31তম দিনে তাকে পদ থেকে অপসারণ করতে হবে। এর জন্য মূলত বিরোধী শিবির কংগ্রেস ইতিমধ্যেই সরব হয়েছে। তারা বলছে বিরোধীদের কোণঠাসা করতে এমন বিল আনা হচ্ছে, এমন বিল পেশ করানোর চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার, এমনটা দাবি আবার কংগ্রেসের বিরোধী শিবিরের। ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, বুধবার বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। এই সমস্ত বিষয় নিয়ে ওর আপডেট নেওয়া যাক, রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। একেবারে দেখো, লোকসভায় 130তম একেবারে সংবিধান সংশোধনী বিল পেশ করবে আজ কেন্দ্রীয় সরকার। একযোগে একাধিক পরিবর্তন, রাজ্যের মুখ্যমন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রী, এমনকি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা 30 দিনের বেশি জেলবন্দি থাকলেই মূলত তাদেরকে পদ থেকে অপসারণ করতে হবে, যা কিন্তু সংবিধানে পুনরায় দেখা যাচ্ছে না। মূলত সংবিধান সংশোধন হলে এমন বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। মূলত বিরোধীরা আবার অভিযোগ করছে কোণঠাসা করার নাকি চেষ্টা করা হচ্ছে বিরোধীদের। একদমই তাই। দেখো গৌরব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল। তার কারণ যে কোনো মন্ত্রিসভার সদস্য, সেটা কেন্দ্রের হতে পারে, রাজ্যের হতে পারে, যদি জেলবন্দি থাকেন এবং সেটা যদি 30 দিনের বেশি হয়, অর্থাৎ 31তম দিনে তার পদ থেকে অপসারণ হবে। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাকে বলবো, কিছুদিন আগে তুমি জানো দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি কিন্তু আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। ফলে তিনি বেশ কিছুদিন জেলে ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী পদ কিন্তু অলঙ্কিত করেছিলেন। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আরেকটা তোমাকে বলবো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই কিন্তু জেলে গিয়েছিলেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে যে কোনো রাজ্যের একাধিক মন্ত্রী যখন সেই সংশ্লিষ্ট রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই মন্ত্রীরা যখন জেলে থাকেন, কোথাও যেন পদে থেকে যান, পদ থেকে তারা কিন্তু ইস্তফা দেন না বা তাদের সরানো হয় না। এইখানে যে বিলটা, তাদের হচ্ছে 31তম দিনে সেটা অপসারণ হয়ে যাবে। সেটা রাজ্যের মন্ত্রী হতে পারে, কেন্দ্রের মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীদের ইস্তফা দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক সেখানে বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, দেখো গত কয়েক বছরে বিরোধীরা বারবার অভিযোগ করছে যে বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআই কে লেলিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ অবিজেপি শাসিত রাজ্যে ইডি সিবিআই কে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে করে। তুমি দিল্লির কথা দেখো, আবগারি মামলা, ঝাড়খণ্ডে দেখো সেখানে তো তাই। এবং আমরা যদি দেখি ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে কিন্তু ঠিক একই অভিযোগ ছিল। এমনকি রাজস্থানে ছিলেন অশোক গেহলট, সেখানেও কিন্তু সেই রাজ্যে ক্ষমতা যখন ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল এবং ইডি সিবিআই তদন্ত করছিল। ঠিক সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো মন্ত্রী যদি গ্রেফতার হন, তাহলে তাকে 30 দিনের 31তম দিনে তাকে অপসারণ করা হবে। অর্থাৎ বিরোধীরা যে অভিযোগ করছে তা হচ্ছে বিরোধীদের কোণঠাসা করতে বা বিরোধীদের উপর চাপ সৃষ্টি করতেই এই বিল আনা হচ্ছে। যেখানে অরবিন্দ কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রী পদে থেকেও দীর্ঘদিন তিনি কিন্তু জেলে ছিলেন, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। ফলে তাহলে কি তাকে সরাসরি সরিয়ে দেওয়ার জন্যই কি এই বিল, এই অভিযোগটা করা যায়? কিন্তু তার সাথে তোমাকে বলবো যে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে কিন্তু অবশ্যই তাদের সরে যাওয়া উচিত। কিন্তু কোনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়
কিছু কিছু ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী হতে পারে, তারা কিন্তু জেলে থাকেন, অথচ সেই মন্ত্রী সবার পদ কিন্তু অলঙ্কৃত করে রাখেন। ফলে সেটা কিন্তু একটা কিন্তু অত্যন্ত খারাপ অধ্যায় বলা যেতে পারে, একটা খারাপ দিক। যার ভিতরে দুর্নীতির অভিযোগ উঠছে, অথচ তিনি মন্ত্রিসভা থেকে যাচ্ছেন, এই বিল সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ হচ্ছে। সত্যজিৎ কোথাও গুরুতর যে ফৌজদারি অভিযোগ তাকে যেখানে কোনো গ্রেপ্তার বা আটকের ক্ষেত্রে যদি কোনো রকম মন্ত্রীকে অপসারণের কোনো আইন যখন সংবিধানে নেই, সেই আইনকে মূলত এবার এই দিল্লির মুখ্যমন্ত্রী বা রাজ্যমন্ত্রীর অপসারণের আইন করার জন্যই কি সংবিধানের 75, 164 এবং 239 ডবলে ধারা সংশোধন করার প্রয়োজন রয়েছে? দেখো, এখানে শুধুমাত্র সংশ্লিষ্ট কোনো রাজ্যে নয়, যেখানে স্পষ্ট করে বলা যায় যে কেন্দ্র এবং রাজ্য, অর্থাৎ যে কোনো রাজ্যের হতে পারে, সেটা কেন্দ্রীয় হতে পারে, মন্ত্রিসভার পদ অলঙ্কৃত করে থাকলেই তা কিন্তু অপসারণ করা হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিল। তুমি এই বিলের নেগেটিভ খুঁজে পাবে প্রচুর, আবার পজিটিভ দিকটাও, যে যদি দুর্নীতির অভিযোগ থাকে তবে তারা কেন মন্ত্রিসভায় থাকবে, কেন তাদের সঙ্গে মন্ত্রী, রাজ্যের মধ্যে হোক কেন্দ্রের মধ্যে এই শব্দগুলো ব্রহ্ম যোগ হয়ে থাকবে। দুর্নীতির অভিযোগ থাকলে, দুর্নীতির অভিযোগে জেলে থাকলে তাকে তো ইস্তফা দেওয়া উচিত, দেখা যায় থেকে যায়। ঠিক সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই বিলটি। এবার বিরোধীরাদের পক্ষে অভিযোগ আসবেই, কারণ তোমাকে যে কথা বারবার বলবো যে কয়েক বছরে অবিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে কিন্তু ইডি সিবিআই কিন্তু বারবার তদন্ত করছে। সেখানে বিজেপি শাসিত রাজ্য দেখো, তুমি অসম দেখো, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কিন্তু চিটফান্ড কেলেঙ্কারিতে তার নাম কিন্তু ছিল। ফলে সেই অভিযোগটা আছে। তুমি এই রাজ্যে দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলো, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল। একযোগে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রীরাও মূলত বলা যেত বিভিন্ন দুর্নীতি মামলায় জেলে রয়েছেন, হেফাজতে ছিলেন, তারপরেও তারা পদ থেকে অপসারণ হয়নি, বিভিন্ন ক্ষেত্রে একেবারেই প্রমাণিত। কিন্তু সত্যজিৎ দেখো, কোথাও কি মূলত প্রতিনিধিদের প্রতি জনসাধারণ যে একটা আস্থা, সেই আস্থার উপর জোর দিতেই কেমন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের? একদমই তাই, একদমই তাই। সেই বলা যায় একদম বিলটা কিন্তু বিলের দিক থেকে যদি চিন্তা করা হয়, যে কোনো দেশের আইন শৃঙ্খলার জন্য এই বিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, তিনি কেন মন্ত্রিসভা পদ অলঙ্কৃত করে থাকবে? দেশের আইন শৃঙ্খলার জন্য, বা তুমি জানো দেশের ভাবমূর্তির জন্য, রাজ্যের ভাবমূর্তির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল। কারণ এইরকম কঠোর বিল অত্যন্ত প্রয়োজনীয় বলা যেতে পারে। দুর্নীতির সঙ্গে কিন্তু কোনো ক্ষেত্রেই, অনেকের মুখে তুমি শুনতে পাবে যে দুর্নীতির সঙ্গে আপোষ নয়, কিন্তু তারা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরেও পদে থেকে যান। ফলে এই বিল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন দেখা যাক সংসদে। কিন্তু সত্যজিৎ তোমার কাছে শেষ প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন রাখবো, সংক্ষিপ্ত আকারে উত্তর নেওয়ার চেষ্টা করবো। দেখো, ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে মনু সিংভি অ্যাডভোকেট আইনজীবী তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে নাকি এই বিল আনা হচ্ছে শুধুমাত্র বিরোধীদের কোণঠাসা করতে, যেখানে যেখানে যে সমস্ত রাজ্যে কেন্দ্রীয় সরকারের বা এনডিএ সরকারের মুখ্যমন্ত্রীরা মানে নেই, সেই সমস্ত রাজ্যকে টার্গেট করে মূলত তাদেরকে অপসারণ করানো হবে ভোটের আগে আগে, এমনটা বিস্ফোরক অভিযোগ করছে কংগ্রেস। দেখো, ভারতীয় সংবিধানে বিরোধীদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং ঠিক সেইখানে বিরোধিতা করবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে কথাটা বলে রাখলাম যে যে কোনো ক্ষেত্রে তুমি দেখো, এর আগে কেন্দ্রীয় সরকার, ইউপিএ সরকার ছিল, বা তার আগে তুমি ইন্দিরা গান্ধীর আমলে এমার্জেন্সি হয়েছে সারা দেশে। ফলে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে পদে থেকে, ক্ষমতায় থেকে দেশের প্রশাসনকে ব্যবহার করার কিন্তু অভিযোগ শুধুমাত্র এবারে নতুন নয়, বা ইডি সিবিআই কে ব্যবহার করার অভিযোগ কিন্তু নতুন নয়। তুমি জানো গোধরা মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু বারবার তলব করেছিল সিবিআই, এবং তাই কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলে বিরোধীদের যে ক্ষেত্রে, বা শাসক দল যে সিবিআই কে বা ইডি কে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে, এটা কিন্তু নতুন অভিযোগ কিন্তু না, কিন্তু বারবার এখানে কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে অবিশেষ শাসিত রাজ্যের মন্ত্রিসভাকে অপসারণ করার জন্যই এই বিল আনা হচ্ছে। এখন দেখো, একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আমরা জানি হেমন্ত শর্মা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তীতে তিনি কিন্তু জামিন পান, আদালত তাকে কিন্তু জামিন দেয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি কিন্তু জামিন পেয়েছেন। ফলে যে কোনো অভিযোগ যদি উঠে আসে, দুর্নীতি যদি না থাকে, তাহলে কাউকে তো জেলে তো বন্দি রাখা তো সম্ভব নয়। ফলে বিচার ব্যবস্থা এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ হচ্ছে। কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন যে বিরোধীদের মন্ত্রিসভাকে কোণঠাসা করতে বা বিরোধী দলকে চাপ সৃষ্টি করতেই এই বিল, যেখানে এই বিল এনে কোনো মন্ত্রিসভার বিরোধী শাসিত রাজ্যের মন্ত্রী জেলে পড়া হবে, 1 মাস পর তাকে অপসারণ করা হবে। কিন্তু সেইখানে বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠছে।
এখন দেখা যাক বিল আনতে চলেছেন, এখন বিরোধীদের কোণঠাসা করার জন্য নাকি দেশের সংবিধানকে নতুন সংসদের নতুন রূপ দেওয়ার জন্য, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। বেশ, ধন্যবাদ সত্যজির সঙ্গে থাকার জন্য। লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল, এই বিলের মধ্য দিয়ে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদিও বুধবার বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার, এখন দেখার বিষয় মূলত বিল পেশ করার পর পাশের ক্ষেত্রে মূলত বিরোধীরা কোন চাপ তৈরি করার চেষ্টা করেন বা কোন প্রশ্ন তোলার চেষ্টা করেন।